হ্যালো প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করব যে তোমরা সবাই প্রত্যেকেই খুব ভালো রয়েছো। তো আমরা গত ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম, আমাদের গত ভিডিওতে আলোচনা শুরু হয়েছিল বলতে দ্বিতীয় নম্বর ভিডিও ছিল গত ভিডিওটা। তো সেখানে আমরা আলোচনা করেছিলাম জাতীয় শিক্ষানীতি 2020। এই জাতীয় শিক্ষানীতি 2020 এই পার্টটা হচ্ছে কি আমাদের ফার্স্ট যে ইউনিট রয়েছে, ইন্ডিপেন্ডেন্ট পিরিয়ড অফ এডুকেশন সিস্টেম। তার দ্বিতীয় যে সাব ইউনিট বি যেটা রয়েছে সেটা, অর্থাৎ এনইপি 2020 এনইপি 2020, এটা হচ্ছে কি বি, সাব ইউনিট বি এর যে বিষয়টা রয়েছে সেটা হচ্ছে জাতীয় শিক্ষানীতি 1986 এবং জাতীয় শিক্ষানীতি 2020। তার মধ্যে আমরা 1986 আলোচনা শেষ করে ফেলেছি অলরেডি। আর জাতীয় শিক্ষানীতি 2020 যেটা আমরা গত দুটো ভিডিওতে মোটামুটি আলোচনা হয়েছে, তো আজকের ভিডিওতেও কিছুটা অংশ আলোচনা করা হবে। আমরা ধীরে ধীরে করে সম্পূর্ণ বিষয়টা শেষ করব, ঠিক আছে? তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব জাতীয় শিক্ষানীতি 2020 এর উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ। পূর্বের ভিডিওতে যেটা আলোচনা করেছিলাম স্কুল শিক্ষা সম্পর্কে, যেটা হচ্ছে একেবারে প্রাক প্রাথমিক স্তর থেকে শুরু করে 11-12 অর্থাৎ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্যন্ত তার যে স্তর বিভাগ ছিল সেটা আমরা আলোচনা করেছি পুরো ডিটেলসে। তো আজকের ভিডিওতে আলোচনা হবে উচ্চশিক্ষা, তারপরে যেমন আমরা 11-12 পড়ার পর আমরা কলেজীয় শিক্ষা নিই, তো সেই কলেজীয় শিক্ষা ব্যাপারটা এই জাতীয় শিক্ষানীতি 2020-তে কী বিষয়ে বলা হয়েছে বা কোন কোন বিষয়ে সুপারিশ করা হয়েছে সেগুলো আমরা আজকে আলোচনা করব। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, কারণ প্রত্যেকটা ভিডিওর প্রত্যেকটা পার্ট থেকে কিন্তু এমসিকিউ আসতে পারে, আর প্রত্যেকটা কথাই কিন্তু গুরুত্বপূর্ণ, ইনফরমেটিভ হবে, ঠিক আছে? তো যাই হোক, তোমরা মনোযোগ দিয়ে শোনো এবং প্রয়োজনীয় যে কথাগুলো যেগুলো আমি লেখাবো বোর্ডে, তো সেগুলো তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো অথবা খাতাতে তুলে নিতে পারো, তো সেটা তোমাদের ব্যাপার। তো তোমরা মোটামুটি আজকের ভিডিওটা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত দেখতে থাকো। তাহলে আজকের আলোচনার পার্ট হচ্ছে কি উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ। উচ্চশিক্ষা সংক্রান্ত সুপারিশ, এই উচ্চশিক্ষা সম্পর্কে জাতীয় শিক্ষানীতি 2020-তে কী বলা হয়েছে? আমরা প্রথম থেকেই দেখছি যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় কমিশন যেগুলো আমরা জেনেছি, তারপরে জাতীয় শিক্ষানীতি যেগুলো জানলাম, প্রত্যেকটাতেই বলা হচ্ছে যে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়ন ঘটাতে হবে। প্রত্যেকটা কমিশন, প্রত্যেকটা জাতীয় শিক্ষা নীতি তার নিজের মতো করে সুপারিশগুলো করেছে। সেরকমভাবে 2020-তেও এই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য, বিশেষত উচ্চশিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য, যেটা আমাদের আজকের ভিডিওর পার্ট, তো সেই শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নের জন্য কী কী সুপারিশ করেছে? অনেক সুপারিশ করেছে। তার মধ্যে যেটা প্রথম যেটা রয়েছে সেটা হচ্ছে কি নতুন দৃষ্টিভঙ্গি গঠন। বলতে চাইছি যে উচ্চশিক্ষার মান উন্নয়নের জন্য আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গি নেব, আমরা একটা প্রকল্প নেব। যেমন আমরা দেখি যে সর্বশিক্ষা অভিযান, এটা একটা প্রকল্প যেটা নেওয়া হয়েছিল, কেননা সারা ভারতের 6 থেকে 14 বছর পর্যন্ত প্রত্যেক শিশুর শিক্ষাকে সুনিশ্চিত করার জন্য, অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা ব্যবস্থার প্রচলন ঘটানোর জন্য। সেরকমভাবে আমরা একটা নতুন দৃষ্টিভঙ্গি গঠন করব, যার ভিত্তিতে ছাত্রছাত্রীদের পড়ানো হবে বা তার ভিত্তিতে পাঠ্যক্রম তৈরি করা হবে, নীতি নির্ধারণ করা হবে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো। তো সেখানে প্রথম যেটা রয়েছে বললাম সেটা হচ্ছে কি নতুন দৃষ্টিভঙ্গি গঠন। তাহলে এক হলো কি নতুন দৃষ্টিভঙ্গি গঠন। এই নতুন দৃষ্টিভঙ্গি গঠন এই অংশে জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সমগ্র শিক্ষা ব্যবস্থার মান উন্নয়নের জন্য যে নতুন দৃষ্টিভঙ্গি গঠন করা হবে সেটা হচ্ছে কি না, ছাত্রছাত্রীদের যে বইয়ের ভার সেটাও যেমন লাঘব করা হবে। তার মানে এই নয় যে ছাত্রছাত্রীদের বই কমিয়ে দেওয়া হলো মানে তাদের শিক্ষার মানটাও কমে যাবে, সেটা কিন্তু নয়। ছাত্রছাত্রীদের ভারটাকে, বইয়ের ভারটাকে কিছুটা কমানো হবে, কিন্তু তার যে শিক্ষার মান সেটা বাড়ানো হবে। তাহলে এখানে যে কথাটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা কি
সেটা হলো হালকা কিন্তু একটু আঁটোসাঁটো। তাহলে এই দৃষ্টিভঙ্গির কথা বলা হয়েছে। কি বলা হয়েছে? হালকা কিন্তু আঁটোসাঁটো, এই নীতিটাকে গ্রহণ করার কথা বলা হয়েছে। হালকা হালকা বলতে এখানে এই অর্থে বোঝানো হয়েছে যে বইয়ের যে গাদা গাদা বইয়ের ভার সেটাকে কমিয়ে দেওয়া হবে, কিন্তু আঁটোসাঁটো থাকবে। কি মানে যে জিনিসগুলো শিক্ষার্থীদের জানানো দরকার বা শিক্ষার্থীদের নেওয়া উচিত, সেগুলো সম্পর্কে শিক্ষার্থীদের জানা উচিত, তো সেগুলো শিক্ষার্থীদেরকে অবশ্যই শিখতে হবে। তো এই কারণে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের বইয়ের ভারটা কমিয়ে দেওয়া হবে ঠিকই, কিন্তু শিক্ষার যে ব্যবস্থাটা সেটাকে আঁটোসাঁটো রাখতে হবে। এই জন্য বলা হচ্ছে যে হালকা কিন্তু একটু আঁটোসাঁটো, একটু আঁটোসাঁটো, কোনো জায়গায় আবার শুধু আঁটোসাঁটো, মোটামুটি এই দৃষ্টিভঙ্গি গঠনের কথা বলা হয়েছে। তো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে কি, তাহলে নতুন দৃষ্টিভঙ্গি গঠন করার কথা বলেছি। এবার কি বললো না, পুনর্গঠন। পুনর্গঠন এবং একত্রীকরণ। পুনর্গঠন এবং একত্রীকরণ, এই দুটো অংশকে যদি আমরা ভাঙি তাহলে আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি করতে চাইছি। পুনর্গঠন মানে কি, মানে আবার পুনরায় আবার সাজানো, সেটাকে আমরা বলতে পারি পুনর্গঠন। মানে একটা শিক্ষা ব্যবস্থা চলছে, সেটাকে ঢেলে সাজানোটাকে বলা হচ্ছে পুনর্গঠন। আর একত্রিত কথার অর্থ কি, যে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়কে ওই কলেজীয় স্তরের যে শিক্ষা ওখানে দেওয়ার ব্যবস্থা করা, অর্থাৎ সমস্ত ধরনের শিক্ষা শিক্ষার্থীদের দেওয়া হবে। এই জন্য বলছি সব শিক্ষাকে একসঙ্গে দেওয়ার যে পরিকল্পনা সেটাকে বলা হচ্ছে একত্রীকরণ। অথবা আরেকটা দিক থেকে হতে পারে যে শিক্ষার্থীরা উচ্চশিক্ষার মাধ্যমে সব ধরনের শিক্ষা পাবে। সেখানে তারা যেমন বৃত্তি শিক্ষা পাবে, তারা যেমন শিক্ষাগত যোগ্যতা অর্জনের শিক্ষা পাবে, শিক্ষক প্রশিক্ষণের শিক্ষা পাবে, ম্যানেজমেন্টের শিক্ষা পাবে, এরকমভাবে বিভিন্ন দিকের তারা শিক্ষা পাবে আর কি। এই জন্য বলা হচ্ছে একত্রীকরণ। তো এর জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে কী বলা হয়েছে? জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে এই যে বললাম হালকা কিন্তু আঁটোসাঁটো, এই দৃষ্টিভঙ্গিটাকে সঠিকভাবে পরিচালনা করতে হবে। তার জন্য শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করতে হবে, তার জন্য একটা সংস্থা গড়ে তুলতে হবে। সেই সংস্থাটার নাম কি হবে? HEIS, অর্থাৎ কি হায়ার এডুকেশন ইনস্টিটিউট বা হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস। ঠিক আছে, মানে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে, হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস গড়ে তুলতে হবে। যেগুলো কি করবে, যেগুলো হচ্ছে শিক্ষার যেই পুনর্গঠন হচ্ছে সেখানে তারা তাদের গুরুত্বপূর্ণ মতামত বা পরামর্শ দেবে। ঠিক আছে, এছাড়াও এই হায়ার এডুকেশন যে ইনস্টিটিউট রয়েছে এটা হচ্ছে সমগ্র শিক্ষা ব্যবস্থাটাকে পরিচালনার ক্ষেত্রে দায়িত্ব গ্রহণ করবে, মানে কলেজীয় শিক্ষা ব্যবস্থা আর কি। তো এটা মোটামুটি বলা হয়েছে এই পর্যায়ে যে পুনর্গঠন এবং কেন্দ্রীকরণ, একত্রীকরণ। ঠিক আছে, তো এই পুনর্গঠন একত্রীকরণের দায়িত্ব কার উপরে ছাড়া হবে? হায়ার এডুকেশন ইনস্টিটিউশনস নামে মানে কলেজ বা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। এর উপর দায়িত্ব থাকবে যে বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করা বা কলেজকে পরিচালনা করা, তার কাঠামো, তার শিক্ষণ পদ্ধতি, গবেষণার মানোন্নয়ন, এর পাশাপাশি হচ্ছে সামাজিক যে সমস্ত বিষয় রয়েছে সেগুলো যাতে শিক্ষার্থীদের মধ্যে গড়ে ওঠে, সামাজিক গুণাবলী, এছাড়াও যে গবেষণার মানোন্নয়ন, বিদ্যালয়ের মানে বিশ্ববিদ্যালয়ের গবেষণা মানোন্নয়ন, এগুলো যেন সঠিকভাবে হয় তার দায়িত্বটা পড়বে কিন্তু হায়ার এডুকেশন ইনস্টিটিউশনসের ওপর। তৃতীয় যে স্তরটা রয়েছে তার নতুন দৃষ্টিভঙ্গি হয়ে গেল, সেই অনুযায়ী পুনর্গঠনও হয়ে গেল। এরপরে কি বলা হচ্ছে না, এই যে একত্রীকরণ কথাটা বলা হয়েছে না, একত্রীকরণ মানে একটু আগে বললাম যে কি একসঙ্গে বিভিন্ন ধরনের শিক্ষা শিক্ষার্থীদের প্রদান করা হবে। তো সেই একত্রীকরণের উদ্দেশ্যে শিক্ষার্থীদের বিভিন্ন বিষয়কে শিখনের জন্য দেওয়া হবে। ঠিক আছে, মানে আমরা এই পয়েন্টটাকে বলতে পারি
শিখনের ক্ষেত্রে এখানে যেহেতু অনেকগুলো বিষয়কে একত্রে শিক্ষাদানের জন্য শিক্ষার্থীদের কাছে সুযোগ থাকবে, শিক্ষার্থীরা অনেক বিষয়কে এখান থেকে জানতে পারবে, সেজন্য এই পর্যায়ের নাম দেওয়া যেতে পারে শিখনের ক্ষেত্রে অগ্রাধিকার। শিখনের ক্ষেত্রে অগ্রাধিকার, ঠিক আছে। অগ্রাধিকার এই কারণে যে শিক্ষার্থীদের বলা হচ্ছে যে শিক্ষার্থীরা যেন কোনো অংশ থেকে পিছিয়ে থাকতে না পারে। যেমন আমরা যখন এই যে উচ্চ মাধ্যমিকে পড়াশোনা করছি, এখানে কিন্তু আমাদের ম্যাথ নেই, গণিত নেই, টেকনোলজি নেই, মানে প্রযুক্তি নেই আমাদের। যারা ওই বিষয় নিয়ে পড়ছে তারাই কেবল ওই জিনিসগুলো নিয়ে পড়ছে। যে আইটিআই নিয়ে পড়ছে সেই কেবল প্রযুক্তিবিদ্যা নিয়ে পড়ছে, যে সায়েন্স গ্রুপ নিয়ে পড়ছে সে সায়েন্সের বিষয়গুলো পড়ছে। আবার আমাদের যে সাবজেক্ট সেখানে কিন্তু গণিত নেই। কিন্তু জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হচ্ছে যে শিক্ষার্থীদের স্টিমের সঙ্গে পরিচিত করতে হবে, STEM। এখানে একটা টার্ম রয়েছে STEM, শিক্ষার্থীদের স্টিমের সঙ্গে পরিচিত করতে হবে। সেই স্টিম কথার অর্থ কি? এস ফর কি? এস ফর হচ্ছে সায়েন্স, টি ফর টেকনোলজি, ই ফর ইঞ্জিনিয়ারিং অ্যান্ড এম ফর হচ্ছে ম্যাথমেটিক্স। তাহলে স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা যেই বিষয় নিয়ে পড়ুক না কেন, সেখানে তাদের কিন্তু প্রাথমিক ধারণা দেওয়া হবে, তাদের যেন প্রাথমিক ধারণাগুলো থাকে এই স্টিমের ব্যাপারে। এখানে স্টিম বলতে তাহলে কী কী বোঝানো? সায়েন্স, টেকনোলজি, ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যাথমেটিক্স। তাহলে এই চারটা সাবজেক্টের উপরে কিন্তু তাদেরকে জ্ঞান অর্জন অবশ্যই করতে হবে। সে যদি কলা বিভাগ নিয়ে পড়ে তবুও, স্নাতক স্তরে কলা বিভাগ নিয়ে পড়ে তবুও তাদের এই জিনিসগুলো সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, ঠিক আছে। আচ্ছা, তো এরপর আমরা যে পয়েন্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো কি, শিক্ষক প্রশিক্ষণ। দেখো, শিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হলো শিক্ষার্থীদের এই সকল বিষয়ে শিক্ষা লাভ করতে হবে, সায়েন্সের বিষয়ে, টেকনোলজির বিষয়ে, ইঞ্জিনিয়ারিংয়ের বিষয়ে, ম্যাথমেটিক্স বিষয়ে। কিন্তু শিক্ষাদানের জন্য একটা উপযুক্ত গাইডারের প্রয়োজন হয়, অর্থাৎ শিক্ষকের প্রয়োজন হয়। তো সেই শিক্ষককে নিশ্চয়ই প্রশিক্ষণ নিতে হবে, কোন কোন বিষয়গুলো তাদেরকে শেখানো হবে তার ব্যাপারে। তো তার জন্য জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হচ্ছে যে শিক্ষার্থীরা প্রযুক্তির মাধ্যমে শিখবে। শিক্ষার্থীরা নয়, ভাবী শিক্ষকরা যারা অথবা যারা শিক্ষকতার কাজ করছেন তাদের শিক্ষাদানের যে স্কিল সেটাকে ডেভেলপ করার জন্য তাদেরকে প্রশিক্ষণ নিতে হবে প্রযুক্তির মাধ্যমে, ঠিক আছে। সেখানে সোয়ামের কথা বলা হচ্ছে। কি সোয়াম? SWAYAM, সোয়ামের কথা বলা হচ্ছে। সেখানে বলা হচ্ছে NPSTর কথা বলা হচ্ছে। এগুলো একটা প্রযুক্তি সংস্থা। তাহলে এই যে আমরা লিখলাম যে সোয়াম, এর যে পুরো নাম একটা রয়েছে সেটা হচ্ছে কি না, স্টাডি, যেটার কথার অর্থ হচ্ছে অনুশীলন, তারপরে ডাব্লিউ যেটাকে বলা হচ্ছে ওয়েভস, তারপরে রয়েছে এ যেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ লার্নিং। তাহলে কি হলো? স্টাডি, ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং। তারপরে হচ্ছে ওয়াই ফর ইয়ং, এ ফর কি? অ্যাসপিরিং তাদেরকে বলা হয় যারা হচ্ছে উদ্যমী, যাদের আকাঙ্ক্ষা রয়েছে শেখার জন্য। মাইন্ডস মানে সে সমস্ত ব্যক্তিদের কথা বলা হয়, সে সমস্ত মনের অধিকারী ব্যক্তিদের কথা বলা হয় আর কি। সেটা হচ্ছে কি, তাহলে পুরো মিনিংটা কি দাঁড়ালো যে স্টাডি ওয়েভস অফ অ্যাক্টিভ লার্নিং ফর ইয়ং অ্যাসপিরিং মাইন্ডস। তাহলে এটা একটা প্রযুক্তির সংস্থা যেটা গঠিত হয়েছিল 2017 সালের
9ই জুলাই। এটা গঠিত হয়েছিল AICTE, অল ইন্ডিয়া কাউন্সিল ফর টেকনিক্যাল এডুকেশন, ঠিক আছে, এর অধীনে গঠিত হয়েছিল। এটা বর্তমানে 2000-এর বেশি কোর্স প্রদান করে শেখার জন্য আর কি, 2000-এর বেশি কোর্স প্রদান করে। এটা প্রথমত বিনামূল্যে শিক্ষা, মানে এর মধ্যে ঢোকা যাবে, কিছু শিখে নেওয়ার জায়গা থেকে কিছু শিখে নেওয়া যাবে, এরকমভাবে চালু করা হয়েছিল। বর্তমানে এটা প্রায় 2000-এর মতো কোর্স প্রদান করে, ঠিক আছে। তারপরে যেটা বললাম যে কি ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার, অর্থাৎ শিক্ষকদের যে পেশাগত যে দক্ষতা তার বৃদ্ধির জন্য এই সংস্থাটার গঠন করা হয়েছে, যেটার নাম কি ন্যাশনাল প্রফেশনাল স্ট্যান্ডার্ডস ফর টিচার, ঠিক আছে। তাহলে এগুলো কিসের জন্য? এগুলো হচ্ছে শিক্ষার জন্য, শিক্ষকদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, যাতে সম্পূর্ণ শিক্ষা ব্যবস্থাটা সঠিকভাবে এগোয়, শিক্ষকদের বিশ্বাসযোগ্যতা, তাদের কার্যকারিতা, তাদের অভিজ্ঞতা এগুলো যেন বৃদ্ধি পায়, নিজেদের উপর যে বিশ্বাসযোগ্যতা, হ্যাঁ আমি এটা পড়াতে পারবো, আমি এটা ছাত্রছাত্রীদের জানাতে পারবো, এই যে বিশ্বাসযোগ্যতাটা যেন শিক্ষকের থাকে, তবেই তো সে অন্য কাউকে শিক্ষা দিতে পারবে। তো সেই কথাটাই এখানে বলা হচ্ছে। তাহলে এটা শিক্ষক প্রশিক্ষণের ক্ষেত্রে। এরপরে যেটা দেখবো সেটা হচ্ছে কি শিক্ষণ পরিবেশের মানোন্নয়ন। শিক্ষণ পরিবেশের মানোন্নয়ন, শিক্ষণ পরিবেশ বলতে কি বোঝায় না, যে পরিবেশে শিক্ষক শিক্ষা দেবেন সেই পরিবেশটাকে উপযুক্ত করে তোলার কথা বলা হয়েছে এখানে। সেখানে শিক্ষার্থীদেরকে শিক্ষকদের শিক্ষণের সহায়ক যে উপকরণগুলো, যেমন চার্ট, মডেল, ছবি, এছাড়াও প্রযুক্তিগত যে ওভারহেড প্রজেক্টর, কম্পিউটার, হ্যাঁ সেখানে আরও কিছু যদি টেপ রেকর্ডার, ক্যামেরা ইত্যাদি যদি যা কিছু প্রযুক্তিগত উপাদান রয়েছে সেগুলো শিক্ষকদের প্রদান করা হবে, যাতে তারা সঠিকভাবে শিক্ষার্থীদের শিক্ষাদান করতে পারে। এটা বলা হয়েছে কি শিক্ষণ পরিবেশের মানোন্নয়ন ঘটানোর জন্য, ঠিক আছে। তো এরপরে আর একটা বিষয় রয়েছে, কোথায় গেল, আচ্ছা এখানে হয়ে যাবে। এরপর আমরা যেটা দেখবো সেটা হচ্ছে কি এম এর ক্ষেত্রে নমনীয়তা, MA ক্ষেত্রে নমনীয়তা। MA মানে কি মাস্টার অফ আর্টস, এটা হচ্ছে মাস্টার্স ডিগ্রি যেটা রয়েছে তার কথা বলা হয়েছে। এই উচ্চশিক্ষার স্তর নির্ধারণের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে শিক্ষাটা হতে পারে 3 বছর, হতে পারে 4 বছর। এই যে স্নাতক স্তরের শিক্ষা, এটা হতে পারে 3 বছর, হতে পারে 4 বছর। কিভাবে 3 বছর? যদি 3 বছরের হয় তাহলে প্রথম বছর শিক্ষার্থীদের একটা সার্টিফিকেট দেওয়া হবে, দ্বিতীয় বছরে একটা ডিপ্লোমা পত্র দেওয়া হবে, আর 3 নম্বর বছরে শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি দেওয়া হবে। আর যদি 4 বছরের হয় তাহলে সেখানে শিক্ষার্থীরা গবেষণা স্তরের শিক্ষাটা পেয়ে যাবে, মানে যেটাকে রিসার্চ লেভেলের শিক্ষা বলা হয়, সেটা তারা পেয়ে যাবে সেই স্তরে, ঠিক আছে। তো সেটা বলা হচ্ছে কি এই এম এর পর্যায়ে যদি কোনো শিক্ষার্থী 3 বছরের কোর্স নেয় স্নাতকের ক্ষেত্রে, তাহলে সে স্নাতক ডিগ্রি পাবে। কিন্তু সে যদি 4 বছরের কোর্স নেয় তাহলে সেখানে সে স্নাতকের পাশাপাশি গবেষণার যে ডিগ্রি সেটাও সে পাবে। তো সে কথাটাই বলা হচ্ছে এম এর ক্ষেত্রে। আর শিক্ষার্থীরা যেহেতু এখানে নিজেদের মতো করে একটা বিষয় বেছে নেওয়ার সুযোগ পায়, সেজন্য যেটা আমরা পরবর্তী পয়েন্টে আলোচনা করব যে শিক্ষার্থীদের অগ্রাধিকার যদি আমরা বলতে পারি, আচ্ছা
কত নম্বর পয়েন্ট আমরা আলোচনা করছিলাম? 5 ছিল সম্ভবত। শিক্ষণে অগ্রাধিকার। শিক্ষণে অগ্রাধিকার বলতে কি না, শিক্ষার্থীরা যে বিষয়টা শিখতে চাইছে সেটা তাদেরকে বেছে নেওয়ার সুযোগ দেওয়া হবে। এজন্য একটা সংস্থা বলতে পারি বা একটা সিস্টেম রয়েছে, যেটা হচ্ছে কি CBCS। এই CBCS এটার মধ্যে পরিবর্তন আনার কথা বলা হয়েছে। এই CBCSটা কি? CBCS কথার অর্থ কি না, চয়েস বেসড ক্রেডিট সিস্টেম। এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যে একটা পরিবর্তন আনার কথা বলা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা যেন পরবর্তীকালে মানে কলেজে ওঠার পরে তারা যখন স্নাতক ডিগ্রির জন্য প্রস্তুতি নেবে বা তারা চাইছে যে আমি স্নাতক ডিগ্রি নেব, তখন যেন তারা নিজেদের প্রয়োজনীয় বিষয়টাকে নিয়ে পড়তে পারে বা পড়াশোনা করতে পারে। তার জন্য এই চয়েস বেসড ক্রেডিট সিস্টেমের মধ্যে একটু পরিবর্তন আনার কথা বলা হয়েছে। ঠিক আছে, এই পরিবর্তন আনার কথা বলা হয়েছে। আর এখানে যে বিষয়টার উপর গুরুত্ব দেওয়া হবে সেটা হলো কি MERUS। এটা কিন্তু এম এর স্তরেও একটা গুরুত্বপূর্ণ জায়গা। সেটা হচ্ছে কি, এম বলতে বোঝাচ্ছে কি বোঝাচ্ছে না, মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি। তাহলে কি বলা হলো? মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি গঠন করতে হবে, যেখানে শিক্ষার্থীরা গবেষণার জন্য অগ্রাধিকার পাবে এবং সেখানে বিভিন্ন উদ্দেশ্যকে সাধন করার চেষ্টা করাবে। মাল্টিডিসিপ্লিনারি মানে বহুমুখী যে ব্যবস্থাটা, সেটাকে বলা হচ্ছে মাল্টিডিসিপ্লিনারি। তো সেই মাল্টিডিসিপ্লিনারি এডুকেশন অ্যান্ড রিসার্চ ইউনিভার্সিটি গঠন করে শিক্ষণের অগ্রাধিকার দেওয়ার কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতি 2020-তে। এর পাশাপাশি এই জায়গায় আরও একটা বিষয়ের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যে শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। তারও আগে যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হচ্ছে কি, প্রত্যেকটা শিক্ষার্থী যেন শিক্ষাক্ষেত্রে অংশগ্রহণ করে উচ্চশিক্ষায়, তার যে গ্রস এনরোলমেন্ট যে রেশিওটা, যেটাকে বলা হচ্ছে কি GER, গ্রস এনরোলমেন্ট রেশিও। এই গ্রস এনরোলমেন্ট রেশিও যেটা, এটাকে বাড়ানোর কথা বলা হয়েছে। গ্রস এনরোলমেন্ট রেশিও এটা যেমন বৃদ্ধি পাবে, তার পাশাপাশি শিক্ষার্থীদের সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। সর্বাঙ্গীন বিকাশের উপর গুরুত্ব দেওয়ার জন্য আরও একটা সংস্থার কথা বলেছে, মানে আরও একটা সিস্টেমের কথা বলেছে। সেটা হচ্ছে কি সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোল 4, যেটাকে বলা হচ্ছে SDG 4। এই SDG 4 যেটা, সেটা হচ্ছে কি না সাস্টেইনেবল কথার অর্থ কি? সাস্টেইন, মাটির মধ্যে যে বিভিন্ন সাস্টেইনেবল যে পদার্থগুলো থাকে, পুষ্টি আমরা তাকে বলবো যার মধ্যে কিছু গুণাগুণ থাকবে। তো সেই রকম গুণগত শিক্ষার কথা বলা হয়েছে, গুণগত বিকাশের কথা বলা হয়েছে। সাস্টেইনেবল ডেভেলপমেন্ট গোলস মানে সেটাই হবে লক্ষ্য। আর 4 বলা হয়েছে মানে 4 ধরনের গুণগত ডেভেলপমেন্টের কথা এখানে বলা হয়েছে। সেখানে ব্যক্তিতান্ত্রিকও রয়েছে, সেখানে ইকোনমিক্স যেটা অর্থনীতি সেটাও রয়েছে, তার পাশাপাশি সোশ্যালও রয়েছে, তার পাশাপাশি এনভায়রনমেন্টাল যে ডেভেলপমেন্ট সেটাও রয়েছে। মোটামুটি 4 ধরনের ডেভেলপমেন্টের উন্নতি সাধনের উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে। ঠিক আছে, এগুলো হচ্ছে কি শিক্ষার্থীদের শিক্ষণে অগ্রাধিকারের পাশাপাশি শিক্ষার্থীদের আরও যে বিকাশগুলো রয়েছে তার উপর গুরুত্ব দেওয়ার জন্য। ঠিক আছে, আচ্ছা, তো এখানে এই পর্যায়ে শিক্ষণে অগ্রাধিকারের পর্যায়ে
আমরা যেটা বললাম যে শিক্ষকদের হচ্ছে শিক্ষণ সহায়ক যে উপকরণ সেটা যেমন শিক্ষার্থীদের দিতে হবে, শিক্ষকদের প্রদান করতে হবে, যাতে শিক্ষকরা সেটা সঠিকভাবে ব্যবহার করে শিক্ষার্থীদের পড়াতে পারে। তার পাশাপাশি শিক্ষার্থীর জন্য শিক্ষার্থী যাতে সঠিকভাবে শিক্ষাটাকে গ্রহণ করতে পারে তার জন্য যে শ্রেণীকক্ষ সেটাকে উপযুক্তভাবে তৈরি করার কথা বলা হয়েছে এখানে। ঠিক আছে। এছাড়াও জাতীয় শিক্ষানীতি 2020-তে NHERA গঠনের কথা বলা হয়েছে। NHERA, এই NHERA কথার অর্থ কি? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি। এই অথরিটি কি করবে না ওএলডি অর্থাৎ কি ওপেন অ্যান্ড ওএলডি না ODL, ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, মুক্ত এবং দূরাগত শিক্ষার যে কাঠামো রয়েছে, মুক্ত এবং দূরাগত শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। এই সংস্থাটা যেটাকে বলা হচ্ছে কি ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি অথরিটি, এটা গঠনের মাধ্যমে ODL যেটাকে বলা হচ্ছে ওপেন অ্যান্ড ডিস্টেন্স লার্নিং, এই যে সংস্থা রয়েছে অর্থাৎ দূরাগত শিক্ষা মুক্ত শিক্ষা যে রয়েছে তার পাঠ্যক্রম সহ তার উন্নয়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এই NHERA। তো এইভাবে মোটামুটি শিক্ষণের ক্ষেত্রে অগ্রাধিকারের ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020 তার মতামতগুলো দিয়েছে। এখানে দেখো কতগুলো ফুল ফর্ম আমরা জানছি, মানে পুরো নাম যেগুলো জানছি এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট MCQ এর জন্য। তো সেই জায়গায় বলি যে তোমরা মোটামুটিভাবে আজকে শুনে নাও যে প্রত্যেকটা অথরিটি এবং তারা কি কাজ করছে সেগুলো যেভাবে বলছে এগুলো একটু শুনে নাও। তো পরবর্তী কোনো একটা ভিডিওতে এই পুরো নাম নিয়ে শুধুমাত্র ভিডিওটা করব, যেখানে পুরো নামগুলো প্রত্যেকটা লিখিয়ে দেব, তোমরা সেগুলো তুলে নিয়ে সেগুলোই মোটামুটি পরীক্ষার জন্য পড়বে, আশা করব সেখান থেকে থাকবে। ঠিক আছে। তো এখানে বলে নিই যে তোমরা যারা ভিডিওতে নতুন রয়েছে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং পাশে থাকা বেল আইকন ক্লিক করে চ্যানেলের সঙ্গে থাকো। এইভাবে মোটামুটি আমাদের সঙ্গে থাকো আর নিজেদেরকে পরীক্ষার জন্য তৈরি করে নাও। আর এখানে প্রত্যেকটা ভিডিও তোমরা বিনামূল্যে পেয়ে যাবে। আর এছাড়া আর কোনো ব্যাচ নেই যে সেখানে আলাদা করে দেখাচ্ছি বা কিছু, এটাই হচ্ছে সব এখানেই মানে আপ্রাণ চেষ্টা করে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ঠিক আছে। তাহলে এইভাবে তাহলে এই সংস্থাটা একে সহায়তা করলো। এরপরে যেটার উপর গুরুত্ব দেওয়া হচ্ছে বৃত্তি শিক্ষা। এইভাবে নয়, বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। বৃত্তি শিক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে বলতে জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে যে আমাদের শিক্ষা ব্যবস্থাকে প্রযুক্তি নির্ভর করতে হবে। আমাদের শিক্ষা ব্যবস্থাটা গুরুত্বপূর্ণ স্থান দখল করবে প্রযুক্তি নির্ভর শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে। তাহলে কি হবে, শিক্ষার্থীরা খুব সহজে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে পারবে, সে শিক্ষা কার্যে হোক বা যে কোনো ক্ষেত্রে হোক। এর জন্য একটা তহবিল গঠনের কথা বলে, মানে তহবিল বলো যাই বলো সেটা গঠনের কথা বলা হয়েছে। তো সেখানে ইনকিউবেশন কেন্দ্রের কথা বলা হয়েছে। ইনকিউবেশন কেন্দ্র এটা একটা গুরুত্বপূর্ণ টার্ম। ইনকিউবেশন কেন্দ্র, এই ইনকিউবেশন কেন্দ্রটা আসলে কি? এই ইনকিউবেশন কেন্দ্র কি করে না, যারা কোনো ব্যবসা শুরু করতে চাইছে বা যারা নতুন ব্যবসা শুরু করবে, যারা কোনো প্রশিক্ষণ নিতে চাইছে তাদেরকে এই ইনকিউবেশন কেন্দ্র সাহায্য করে, বিভিন্নভাবে সাহায্য করে, প্রশিক্ষণ দিয়ে সাহায্য করে, এমনকি অর্থ প্রদানের মাধ্যমে সাহায্য করে এই ইনকিউবেশন কেন্দ্র। এখানে কেউ যারা ব্যবসা করছে বা যারা কোনো একটা প্রযুক্তি নিয়ে ব্যবসা করতে চাইছে তাদেরকে এখানে উপযুক্তভাবে প্রশিক্ষণ দেওয়া হয় আর কি। তো সেটা হচ্ছে ইনকিউবেশন কেন্দ্র। তো এরপরে যেটার উপর গুরুত্ব দেওয়া হয়েছে সেটা হলো গবেষণা। গবেষণার ক্ষেত্রে জাতীয় শিক্ষানীতি 2020-তে গবেষণার মানোন্নয়ন, আবার কি কেউ গবেষণা করলো কেউ ভালো ফল পেল তাকে একটা স্বীকৃতি দানের ব্যবস্থা রয়েছে। যেমন সাহিত্য ক্ষেত্রে আমরা দেখি নোবেল প্রাইজ কাউকে দেওয়া হয়, প্রতিরক্ষা ক্ষেত্রে কাউকে অর্জুন পুরস্কার দেওয়া হয়, তাহলে এগুলো তাকে সম্মান জানানোর জন্য। সেরকম গবেষণা ক্ষেত্রে যদি কেউ ভালো কিছু করে দেখাতে পারে তাহলে তাকে স্বীকৃতি দানের কোনো ব্যবস্থা। এর পাশাপাশি অর্থ সংস্থান, এর পাশাপাশি তহবিল তৈরি, যেখানে পর্যাপ্ত পরিমাণে অর্থ রাখা হবে এবং প্রয়োজনে তাকে
ব্যবহার করা হবে। এজন্য এই জাতীয় শিক্ষানীতি 2020-তে ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশনের কথা বলা হয়েছে। ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন, NRF, ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন। তার এই ফাউন্ডেশনের দায়িত্ব কি? তহবিল তৈরি করা, অর্থ সংস্থান করা, গবেষণার মান উন্নয়ন করা, গবেষকদের স্বীকৃতি প্রদান করা, গবেষণার ক্ষেত্রে যারা সৃজনশীলতার পরিচয় দেখাবে তাদেরকে সাম্মানিক প্রদান করা। তাহলে এই সমস্ত কাজগুলো কে করবে? ন্যাশনাল রিসার্চ ফাউন্ডেশন এর দায়িত্ব। ঠিক আছে, তো এরপর যেটা একটা ভাইটাল, সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে কি, গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে নিয়ন্ত্রণকারী সংস্থা। তার উচ্চশিক্ষাকে নিয়ন্ত্রণ করবে কোন সংস্থা? উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা। দেখো, উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা এর কথার অর্থটা হচ্ছে উচ্চশিক্ষার যাবতীয় কাজ কারা পরিচালনা করবে, এই কথাটা এখানে আলোচনা করা হয়েছে। এর জন্য আমাদের ভারতবর্ষে রয়েছে হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, যেটা হচ্ছে প্রধান উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী সংস্থা। সেটা কি? হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া, HECI। এটা রয়েছে, এটা হচ্ছে সমস্ত কাজগুলোকে পরিচালনা করে। এর অধীনে বিভিন্ন সংস্থা গঠন করা হবে। মোটামুটিভাবে প্রধান 4টি সংস্থা গঠন করা হবে। কটি সংস্থা? প্রধানত 4টি সংস্থা গঠন করা হবে, যার প্রথমে রয়েছে NHERC, তারপর রয়েছে NAC, তারপর রয়েছে HEGC, তারপরে রয়েছে GEC। তাহলে এগুলো হচ্ছে কি, এই হায়ার এডুকেশন কমিশন অফ ইন্ডিয়া এর অধীনস্থ কতগুলো সংস্থা। এবার এর প্রত্যেকটা কাজ রয়েছে, এগুলোকে আমরা একটু ছকের আকারে জেনে নেব। NHERC এর পুরো নাম কি? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। এরা কি, এই সংস্থাটা কি করবে না, শিক্ষকদের যে কাজ, শিক্ষার যে দিকটা, সেটাকে পরিচালনা করবে। কে পরিচালনা করবে? ন্যাশনাল হায়ার এডুকেশন রেগুলেটরি কাউন্সিল। তারপরে হচ্ছে NAC, ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিল। অ্যাক্রেডিটেশন কথার অর্থ হচ্ছে কি, নির্ধারণ করা, যোগ্যতা নির্ণয় করা, সেই কাজটা করবে এই। তাহলে কার যোগ্যতা নির্ণয় করবে? না প্রতিষ্ঠানের যোগ্যতা নির্ণয় করবে। যে ব্যবস্থাটা প্রতিষ্ঠানে প্রচলিত রয়েছে, শিক্ষার যে গুণগত মান, সেটা নির্ধারণের দায়িত্ব ন্যাশনাল অ্যাক্রেডিটেশন কাউন্সিলের। তাহলে এটা কি করবে? শিক্ষার যে গুণগত মান সেটা নির্ধারণ করবে। তারপরে হচ্ছে HEGC, অর্থাৎ হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল। হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিল, গ্র্যান্টস কথাটার মাধ্যমে হয়তো তোমরা অনেকেই বুঝতে পারছো যে গ্র্যান্টস মানে কি, অর্থ দেওয়া হবে। তাহলে শিক্ষায় উন্নতির জন্য পর্যাপ্ত যে অর্থ দেওয়া হবে, সেটা সঠিক খাতে দেওয়া বা সেটা কিভাবে খরচ হচ্ছে সেটা তদারকি করা। যেমন আমরা দেখি যে আমাদের সরকার প্রত্যেকের বাড়ি দিয়ে দেওয়া হচ্ছে, মানে প্রত্যেকে ঘর বাড়ি দিচ্ছে, তো সেখানে দেখা যাচ্ছে যে কে কিভাবে নির্মাণ করছে সেটাকে তদারকি করার জন্য মানুষকে রাখা হয়েছে। একটা সংস্থা রয়েছে যারা প্রতিনিয়ত করছে, রক্ষণাবেক্ষণ করছে যে কে কতটা কিভাবে করতে পেরেছে, সেই অনুযায়ী সেই তথ্যগুলোকে সরকারের কাছে প্রদান করা হচ্ছে। ঠিক সেইভাবে এখানে প্রত্যেকটা ক্ষেত্রে, উচ্চশিক্ষার প্রত্যেকটা ক্ষেত্রে যে অর্থগুলো দেওয়া হচ্ছে, সেটা প্রত্যেকটা ক্ষেত্রে সঠিকভাবে কাজ করছে কিনা, কাজে লাগাচ্ছে কিনা, অথরিটি যে রয়েছে, যে প্রশাসনিক সংস্থা রয়েছে, সে কাজে লাগাচ্ছে কিনা, সেগুলো দেখার দায়িত্ব কিন্তু হায়ার এডুকেশন গ্র্যান্টস কাউন্সিলের। তো এরপরে যেটা রয়েছে GEC কি, জেনারেল এডুকেশনাল কমিশন নয়, কাউন্সিল, জেনারেল এডুকেশনাল কাউন্সিল। এ কি করবে না, শিক্ষণ ফলশ্রুতিগুলোকে
বিচার বিশ্লেষণ করবে। মানে শিক্ষাদান করা হলো, শিক্ষার্থী কিছু শিখতে পারলো, তার ফলে শিক্ষার্থীরা কোনো কিছু করতে পারলো কিনা বা শিক্ষার্থীরা করতে পারবে কিনা, তারা কোনো জায়গায় চান্স পাবে কিনা, কোম্পানিতে চান্স পাবে নাকি কোনো বিদ্যালয়ে চান্স পাবে না সেইখানে কোনো কর্মসংস্থান করতে পারবে। তো এই যে দিকগুলো সেগুলো দেখার দায়িত্ব কার? জেনারেল এডুকেশনাল কাউন্সিলের। তবে এই জেনারেল এডুকেশনাল কাউন্সিল তার অধীনস্থ একটা সংস্থা গঠন করবে। সেই সংস্থার কিছু দায়িত্ব রয়েছে। সেই সংস্থাটা কি? সেটা হচ্ছে কি হায়ার এডুকেশন ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, NHEQF, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। তাহলে এখানে দেখো এই দুটো জিনিস একটু লক্ষ্য করো, ই আর কিউ। ই কথার এডুকেশন, ই কথার অর্থ এডুকেশন, আর কিউ কথার অর্থ কোয়ালিফিকেশন। তাহলে এডুকেশন কোয়ালিফিকেশন মানে কি? শিক্ষাগত যোগ্যতা। তাহলে শিক্ষাগত যোগ্যতাটা শিক্ষার্থী কতটা অর্জন করতে পারলো সেটা দেখার দায়িত্ব। তার জন্য জিইসি এই NHEQF গঠন করবে এবং এই NHEQF এর সঙ্গে আরও একটা সংস্থার সংযুক্ত থাকবে, আর একটা সংস্থা, সেটা কি? NSQF। NSQF এর কথার অর্থ কি? ন্যাশনাল স্কিল কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। স্কিল মানে কি? দক্ষতা। মানে তোমাকে কোনো একটা কাজ দেওয়া হলো, তুমি কতটা দক্ষতার সঙ্গে সুচারুরূপে সেই কাজটা করতে পারলে, হাতে নাতে কাজ করার যে দক্ষতা, তাহলে সেটার সঙ্গে এটার যোগ থাকবে। এখানে বলা হচ্ছে তাহলে কি স্কিল কোয়ালিফিকেশনটাকে দেখা হবে। স্কিল কোয়ালিফিকেশনটা তার কতটা হয়েছে, তার দক্ষতায় সে কতটা অর্জন করতে পেরেছে সেটা দেখা হবে। তাহলে দেখো এখানে তার এডুকেশনের দিক দেখা হলো, এখানে তার দক্ষতার দিক দেখা হলো। এরপর এই যে NHEQF যেটাকে বলা হচ্ছে ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক, এ কী করবে? বিচার বিশ্লেষণ করে শিক্ষার্থীদের স্নাতক বা যে ডিগ্রি রয়েছে, সার্টিফিকেট রয়েছে, সেটা প্রদান করবে। ঠিক আছে, তাহলে সার্টিফিকেট প্রদান করবে সর্বশেষ পর্যায়কে NHEQF, ন্যাশনাল হায়ার এডুকেশন কোয়ালিফিকেশন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে কি উচ্চশিক্ষা নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থাগুলো আমরা জানলাম। তো এরপরে আরও কিছু বিষয় রয়েছে, অনেক কথা বলেছে জাতীয় শিক্ষানীতি 2020-তে, তার মধ্যে কিছু কিছু মেন পয়েন্টগুলো আমরা আলোচনা করছি। তো এরপর যেটা রয়েছে সেটা হচ্ছে কি বাণিজ্যিকীকরণ রোধ। ঠিক আছে, রোধ। বাণিজ্যিকীকরণ রোধ বলতে এটাই বোঝানো হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে যে দুর্নীতি সেটাকে দূরে রাখার কথা বলা হচ্ছে। যে টাকা দিয়ে কোনো কিছু নিয়ে নেওয়া, কোনো একটা সার্টিফিকেট টাকা দিয়ে নিয়ে নিলাম, কোনো বিষয় নম্বরের দরকার হয়, টাকা দিয়ে নম্বর পেয়ে গেলাম, তাহলে এই জিনিসগুলো যেন না হয়। অর্থাৎ বাণিজ্যিকীকরণ যদি কেউ করতে চায়, প্রতিষ্ঠানকে বাণিজ্যিক উদ্দেশ্যে ব্যবহার করতে চায়, তাহলে সেটা যেন রোধ করা যায়, তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে। এর পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে। অন্তর্ভুক্তিমূলক শিক্ষা কি? ইনক্লুসিভ এডুকেশন। এখানে বলা হয়েছে কি সব ধরনের শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সব ধরনের শিক্ষার্থী যাতে শিক্ষা গ্রহণ করতে পারে, সেখানে জাতি ধর্ম বর্ণ লিঙ্গ নির্বিশেষে, এমনকি যারা যে ডিসঅর্ডার, যারা যে বিভিন্ন ক্ষেত্রে অক্ষম, যারা হচ্ছে বিকলাঙ্গ হোক বা যারা হচ্ছে কানে কম শোনে বা চোখে কম দেখে, এই সমস্ত যে সমস্যাগুলো রয়েছে, তারাও যাতে মানে বিভিন্ন অক্ষমতায় ভুক্ত যে সমস্ত শিশুরা রয়েছে, তারাও যেন শিক্ষা গ্রহণের অধিকার পায়, তার জন্য অন্তর্ভুক্তিমূলক শিক্ষার কথা বলা হয়েছে এখানে। আর কিসের কথা বলেছে? প্রশাসনিক ক্ষেত্র। প্রশাসনিক ক্ষেত্রের কথা বলা হয়েছে যে জাতীয় শিক্ষানীতি 2020-তে বলা হয়েছে আগামী 15 বছরের মধ্যে যেন প্রত্যেকটা উচ্চশিক্ষার প্রতিষ্ঠান যেন স্বশাসিত
প্রতিষ্ঠানে পরিণত হয়, তারা যেন নিজেরা সেই প্রতিষ্ঠানকে পরিচালনার অধিকার পায়, তার উপর গুরুত্ব দেওয়ার কথা বলা হয়েছে এবং তার জন্য উপযুক্ত যে সমস্ত ব্যবস্থা নেওয়া দরকার সেটা নেওয়ার কথা বলা হয়েছে। তো এইভাবে দেখো মোটামুটিভাবে আমরা 11টা মতো পয়েন্ট আলোচনা করলাম। তো আরও অনেক বিষয় রয়েছে যেগুলো কমিশন মানে আমাদের এই জাতীয় শিক্ষানীতি 2020 বলেছে, তো সেগুলো মোটামুটি এইগুলি। তো আরও বিষয় রয়েছে, যেমন এবিসি বলে একটা এবিসি, এটা একটা ব্যাংক, যেটা কি একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস। ঠিক আছে, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিটস মানে ব্যাংক মানে কি, সেখানে আমি যদি বলি মানি ব্যাংক, সেখানে ধরো টাকা থাকে, তাহলে একাডেমিক ব্যাংক মানে একাডেমিক যোগ্যতা, মানে তুমি যে সমস্ত ডিগ্রিগুলো অর্জন করছো, মানে স্নাতক স্তরে মনে করো 4 বছরের স্নাতক স্তর, তাহলে সেখানে যে ডিগ্রি সার্টিফিকেট দেওয়া হবে সেগুলো তো একটা জায়গায় থাকবে। তাহলে সেই 4টা বছরের যা যাবতীয় তুমি অর্জন করেছো তার ভিত্তিতে তোমাকে একটা সার্টিফিকেট দেওয়া হবে। তাহলে তোমার যে আগের যে ওই যে সার্টিফিকেটগুলো সেগুলো যে একসঙ্গে সংরক্ষণ করা, সেটাকেই বলা হচ্ছে একাডেমিক ব্যাংক, যেখানে তোমার ওই সার্টিফিকেটগুলো থাকবে এবং ওগুলো তোমার পরবর্তী কোনো প্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে বা কোনো জায়গায় কাজ পেতে কর্মসংস্থানের ক্ষেত্রে কাজে লাগে। তুমি যদি কোথাও কাজের জন্য যাও সেখানে তোমাকে এই যে সার্টিফিকেট সেগুলো চাইতে পারে, সেগুলো তোমাকে হেল্প করবে কাজটা পাওয়ার জন্য। তাহলে এই কথাটা বলা হয়েছে যে এবিসি গঠনের কথা বলা হয়েছে। এবিসির পুরো নামটা তাহলে কি, একাডেমিক ব্যাংক অফ ক্রেডিট। ঠিক আছে, এর উপর গুরুত্ব দেওয়ার কথা কিন্তু বলা হয়েছে। তো যাই হোক, এইভাবে মোটামুটি জাতীয় শিক্ষানীতি 2020 আলোচনা করা হয়েছে। তো আজকে আমরা যেটা আলোচনা করলাম এটা হচ্ছে উচ্চশিক্ষা সংক্রান্ত বিষয়ে জাতীয় শিক্ষা নীতি 2020 এর মতামত। আশা করব যে তোমরা পুরো ভিডিওটা মানে বুঝতে পেরেছো, আশা করব ভালোভাবেই বুঝতে পেরেছো, কারণ যতটা সম্ভব ডিটেলসে বিষয়টাকে বলার চেষ্টা করলাম। আর এতটা পরিশ্রমের সঙ্গে তোমাদের জন্য ভিডিওটা তৈরি করছি, তো তোমরা কিছু না কিছু অন্তত বলে যেও, প্রয়োজনে লাইক করো। তোমাদের যদি নিজস্ব কোনো কাজে লাগতে পারে বলে মনে করো, মানে তোমরা তো পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছ, সে জায়গায় যদি এই ভিডিওটা কাজে লাগে মনে করো, সেখানে তোমরা সাবস্ক্রাইব করতে পারো, চ্যানেলের সঙ্গে থাকতে পারো। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে, যেখান থেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো। তো আগের ভিডিওগুলো জানার জন্য তোমরা অল ভিডিও বলে আমি একটা সেকশান দিয়ে, সেখানে আমি অল ভিডিও দিয়ে থাকি, সেখান থেকে তোমরা ভিডিও পেয়ে যাবে। তো পরবর্তী ভিডিওতে তোমরা এসো, ক্লাস করো এইভাবে। আশা করব যে তোমাদের পরীক্ষার জন্য প্রিপারেশান আমি করে দিতে পারবো সঠিকভাবে। তো পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে পরবর্তী আলোচনা নিয়ে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো।